আমি আনন্দিত যে খুব সুন্দর একটা রায় হয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। আমি কথা দিলাম আপনাকে 50 লক্ষ টাকা দিব, কিন্তু আমি দিলাম না। তো এটা বিষয়টা তো সবচেয়ে খারাপ। তো এখন রায় হয়েছে, এখন যদি সেটা কার্যকর হয় তখন না ঢোল পিটাবো আমরা, তখন না বলবো যে হ্যাঁ আমরা একটা সরকার পাইছি মনের মতো। এবং শুধু একজন রামিসা আলোচিত হয়েছে বলে তার বিচারটা আপনি করলেন, খুব দ্রুত সময়ের ভিতরে রায় করলেন এবং কার্যকর করলেন, এতে কিন্তু যতটা মানুষ খুশি হবে তার চেয়ে মানুষকে খুশি করতে হলে সব এই যে অপকর্ম দেশে হচ্ছে এগুলোরও বিচার করতে হবে। সম্ভব দেশে, বাংলাদেশ কিন্তু সম্ভব, বাংলাদেশে যে পরিমাণ প্রশাসন, যে পরিমাণ অভিজ্ঞ মানুষজন আছে সম্ভব, কিন্তু বিভিন্ন সময় আমাদের সরকার, আমাদের সিস্টেম বিভিন্নভাবে এইগুলোকে কমজোর করে ফেলছে। এইগুলোকে আমাদেরকে শক্তিশালী করতে হবে, যতটুকু আছে আমাদের এতটুকু নিয়ে আমাদেরকে শক্তিশালী করে চলতে হবে। তো আমাদের দেশে সম্ভব, আমরা সবাই মিলে চেষ্টা করলে সম্ভব। আমরা যদি সবাই মিলে যেমন রামিসাকে আলোচিত করেছি এবং তার বিচার নিয়ে এসেছি, ছিনিয়ে নিয়ে এসেছি বা সঠিক বিচার করেছি সরকারের মাধ্যমে, যা যেভাবেই বলেন, তো আমরা চাইলে কিন্তু সম্ভব সবই। হ্যাঁ, সাহায্য করতে হবে সরকারকে, আমরা করতে চাই সরকারকে সাহায্য, মানুষকে, সিস্টেমকে আমরা সাহায্য করতে চাই, কিন্তু আমরা সঠিক বিচারটা চাই। এখন বিষয় দেখেন কিভাবে আপনি সঠিক বিচার পাবেন। আজকে দেখলাম একটা ইন্টারভিউ দিচ্ছে আসামির মা বাবা। আসামির মা বাবা বলতেছে আমার ছেলেকে মাফ করে দেন, হ্যাঁ আমি আমার ছেলেকে, আমার কলিজা পুড়ে যাচ্ছে, ছেলের মৃত্যুদণ্ড দিয়েছে। তো দেখেন আপনি, আপনার ছেলেটা যে মানুষ, একজন বাবার কোল খালি করলো, তার বুকটা পুড়তেছে না? এই ধরনের মানুষজনের জন্যই আজকে দেশের এই অবস্থা। আবার তার এলাকার বাসীর কিছু মানুষজন বলতেছে মেয়েটা তো অপরাধী ছিল না, মেয়েটাকে কেন ফাঁসি দেওয়া হলো, মানে সোহেল রানার স্ত্রীর কথা বলতেছে। হ্যাঁ, তাকে তো সে সাহায্য করছে, ঠিক আছে, কয় এরকম করে বলে যে সাহায্য করছে, তাই বলে সে তো খুন করেনি, দেখবেন তাকে মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো? তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া দরকার, যে অন্যায়কে প্রশ্রয় দেয় তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া দরকার। এই সকল মহিলা, এই সকল মানুষজনের জন্য, এই সকল মূর্খ মানুষজনের জন্য এই দেশের অবস্থা এরকম। চিন্তা করতে পারেন, রামিসার এখনো বলতে নাই এভাবে লাশ পসিনি, সেই রামিসারকে, ঘটনাকে অনেক মানুষ এখনো বিরক্ত বোধ করে, শুনতে খারাপ লাগে। তো এগুলা হচ্ছে কি, আমাদের যখন আমাদের পরিবারের সাথে ঘটবে তখন এগুলো আমাদের মানে টনক নড়বে বলে বাংলায় আর কি। তো রামিসার এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা অনেকেই বুঝতে পারছেন একটা জিনিস ক্লিয়ারলি, যে এই দেশে কোনো অন্যায় অপরাধ আলোচিত না হলে সেটার বিচার সহজে পাওয়া যায় না, সেটার সঠিক তদন্ত আমরা সহজে পাই না। তো এই জন্য বলবো, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার কথা শোনো, তাদেরকে আমি বলবো তোমরা এলাকায় বা বিভিন্ন শহরে যে যেখান থেকে আমার কথা শুনতেছো, তোমাদের পাশে আশেপাশে ঘটে যাওয়া এরকম অন্যায় অপকর্ম হলে কথা বলো, তোমরা কথা বলো, আলোচিত তোমরাই বানাও। এই যে মিডিয়াগুলো দেখো, প্রথম সারির মিডিয়া বলতে তোমরা যেগুলো জানো, এগুলো সব দালাল। এগুলো মানুষকে সঠিক তথ্য দেয় যেটুকু, তার চেয়ে বেশি তারা দালালি করে, স্বার্থকতা। এগুলো তোমরা বুঝতে পারবে না, এগুলো সুশীল ভাষায়, সুশীল কথায় মানুষকে শেষ করে দেয়, দেশকে শেষ করে দেয়। যার যার জায়গা থেকে তোমরা নিজেরাই এগিয়ে আসো, নিজেরাই দেশকে নিজেদের মতো করে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো। তারেক রহমান ক্ষমতা আসার পর যেভাবে বাংলাদেশের মানুষ ঢালাওভাবে হামের টিকা নিয়ে তারেক রহমানকে অপবাদ দিয়েছেন, বা যেভাবে হয়েছে কইছেন যে তারেক রহমান হামের টিকা নিয়ে কোনো উদ্যোগই নিতে পারতেছেন না, বাবুরে বাবু, এই হামের টিকার সংকট কিন্তু এই বছর হয় নাই, তারেক রহমান ক্ষমতায় আসছে মাত্র অল্প কিছুদিন। এই হামের সমস্যা কিন্তু গত বছরের যে সরকার ছিলেন, ওই সরকার থাকা অবস্থায় উনি হয়তো ওনার নেটওয়ার্কিং সিস্টেমের কারণে বা ওইভাবে হামের টিকাগুলো ডিস্ট্রিবিউশন না করার কারণে এই সময়টাতে এসে হামের টিকার এত সংকট দেখা দিছে, বা বাচ্চাদের সবার হামের যে উপসর্গ এগুলো দেখা দিছে এবং এটা সমস্যা হয়ে দাঁড়াইছে। কিন্তু দেখেন, তারেক রহমান ক্ষমতা আসার পরই এই জিনিসটা কিন্তু আমলে নিছেন। অলরেডি ইউনিসেফের মাধ্যমে উনি কিন্তু 412 কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন হামের টিকার জন্য, এবং ইনশাল্লাহ হয়তো খুব অচিরেই হামের টিকাগুলা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং সবাই হামের টিকা পাবে, এবং শিশুরা এই হামের উপসর্গ থেকে খুব অচিরে রক্ষা পাবে। তাই আসলে যে কোনো কিছু না বুঝি না জানি সিলে কাম লই গেছে, ওই সিলের পিছনে না দৌড়াই, আসল ঘটনাটাকে সেটা জানার চেষ্টা করি, ভেতরের থেকে গোড়ার খবরটা আগে বোঝার চেষ্টা করি, কারো মিথ্যা অপবাদ না দিই, সরকারের শুধু শুধু দোষারোপ না করি, আমরা মূল ঘটনাটা বোঝার চেষ্টা করি। এতে করে সরকারও ভালো থাকবো, আমরা জনগণরাও ভালো থাকবো। সো বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন, আর বিষয়টা কতটা যৌক্তিক এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, আমার বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে এই ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে থেকে আহ্বান করছি, এক হাত হাতে রেখে আসুন, গণভোটে যারা আমরা হায়ের পক্ষে ভোট দিয়েছিলাম, গণভোটে হাঁ ফোরাম, সারা বাংলাদেশে আমরা গণভোটে হাঁ ফোরাম গঠন করব এবং যার যার দলের ঊর্ধ্বে উঠে আমরা একটা
মঞ্চ তৈরি করব, যেই মঞ্চ থেকে আমরা বলবো জুলাই সনদ আমাদের স্বপ্ন, জুলাই সনদ আমাদের রক্তে গড়া সনদ। আবু সাইদ আমাদের মতো লম্বা সময়ের যুদ্ধ সংগ্রামের স্বপ্ন থেকে এই বাংলাদেশকে দেখে নাই। সে একটি প্রতিবাদের জায়গা থেকে দেখেছিল, একটি সংকল্পের জায়গা থেকে দেখেছিল। এই সংকল্পের নাম ছিল আমরা অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে মাথা নত করব না। সুতরাং আজকে আমাদের যে গণভোট, যেই গণভোটে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে, 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, সেই 70% মানুষকে আমাদেরকে আবার একতাবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। আমরা একটা প্রত্যাশার জায়গা থেকে 70% মানুষ হ্যাঁর পক্ষে ভোট দিয়েছিলাম। সেখানে বিএনপির লোক ছিল, সেখানে জামাতের লোক ছিল, সেখানে এনসিপির লোক ছিল, এবি পার্টির লোক ছিল। যার কোনো দল নাই, মত নাই, সেও ওই হ্যাঁর পক্ষে ভোট দিয়েছিল। সুতরাং আমাদের সকলের একটাই পরিচয়, আমরা গণতান্ত্রিক একটি বাংলাদেশ, একটি মুক্ত, একটি স্বাধীন বাংলাদেশ, একটি সত্যিকার স্বনির্ভর বাংলাদেশ, বেকার মুক্ত বাংলাদেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ, গুম গণহত্যা মুক্ত বাংলাদেশ, শিক্ষাঙ্গনের সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ। এটাই আমাদের প্রত্যাশা ছিল, এটাই আমাদের স্বপ্ন ছিল। সুতরাং আমি বলবো, যেই স্বপ্ন পূরণ হয়েছে সেই স্বপ্ন পূরণের জায়গাটাকে ধারণ করব, যেই স্বপ্ন অধরা রয়েছে সেই স্বপ্নের জন্য আবার সবাই সংকল্পবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম করব। তাই আজকে এই ঐতিহাসিক মধুর ক্যান্টিনের সামনে থেকে আহ্বান করছি, এক হাত হাতে রেখে আসুন, গণভোটে যারা আমরা হাঁয়ের পক্ষে ভোট দিয়েছিলাম, গণভোটে হাঁ ফোরাম, সারা বাংলাদেশে আমরা গণভোটে হাঁ ফোরাম গঠন করব এবং যার যার দলের ঊর্ধ্বে উঠে আমরা একটা মঞ্চ তৈরি করব, যেই মঞ্চ থেকে আমরা বলবো জুলাই সনদ আমাদের স্বপ্ন, জুলাই সনদ আমাদের রক্তে গড়া সনদ, জুলাই সনদ আমাদের তিল তিল করে ওই রিমান্ডের দিনগুলোতে যখন আমরা আমাদের প্রিয়জনদের কথা ভেবে চোখ ভিজে উঠত, সেই চোখের জলের প্রত্যেকটি অক্ষরের নাম জুলাই সনদ। সুতরাং এই গণভোটে হ্যাঁ ফোরামের হাত ধরে জুলাই সনদ আজ হোক কাল হোক একদিন বাংলাদেশে আমরা বাস্তবতায় পরিণত করব। আমাদের বন্ধুরা যারা আজকে ক্ষমতার মসনদে বসে সত্যকে ভুলে যাচ্ছেন, দুঃখকে ভুলে যাচ্ছেন, বেদনার স্মৃতি ভুলে যাচ্ছেন, তাদেরকে আমরা সেই ভুল থেকে শুধরে সামনের দিকে আনবো, এটাই আমাদের প্রত্যাশা। ছাত্রপক্ষকে অভিনন্দন জানাই এরকম একটি প্ল্যাটফর্ম থেকে এই আয়োজন করার জন্য। ইনশাআল্লাহ এই ক্যাম্পাস থেকে আমাদের মুক্তি হয়েছে, এই ক্যাম্পাস থেকে আমরা আবার ঐক্যবদ্ধ হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।